আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি মায়াবিনী তুই শুধুই আমার লেখনীতে ফারজানা মনি। পর্ব ১৪। মেহেরাব তালুকদার এবার অসহায় কণ্ঠে মেয়েকে বললেন, চৌধুরী পরিবার রাহিলের মাধ্যমে আবারও আমাদের সাথে নোংরা খেলা খেলার চেষ্টা করছে। রাকিব চৌধুরী বিজনেসে আমাদের সাথে টক্কর দিচ্ছে, আর রাহিল তোর ক্ষতি করার চেষ্টা করছে। মনি এবার রাগে ঘৃণায় বলল, ছি, ওরা এত খারাপ। রাকিব চৌধুরীর বাহিরের চাকচিক্য দেখে বোঝাই যায় না ভেতরে এত নোংরা। মেহেরাব তালুকদার অসহায় কণ্ঠে মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা, একমাত্র তুই পারিস এই সমস্যার সমাধান করতে। যেহেতু তোকে নিয়েই এত ঝামেলা, তোর যদি একবার বিয়ে হয়ে যায়, রাহিল হয়তো আর কোনো ঝামেলা করবে না। মনে একটু আশ্চর্য কণ্ঠে বলল, বিয়ে? মেহেরাব তালুকদার বলল, হ্যাঁ, বিয়ে। আমি চাই তুই সাদিফকে বিয়ে করে নে। একবার বিয়ে হয়ে গেলে হয়তো রাহিল আর কোনো ঝামেলা করতে আসবে না। মনি বিস্ময়কর দৃষ্টিতে সাদিফের দিকে তাকিয়ে বলল, সাদিফ ভাইয়াকে বিয়ে? অসম্ভব। উনি শুধু আমার বড় ভাই, তাছাড়া আর কিছুই না। আর যাকেই বিয়ে করি না কেন, আমি নিজেরই ভাইকে বিয়ে করতে পারবো না। এবার মাহতাব তালুকদার বললেন, দেখো মনিমা, ও তোমার নিজের মায়ের পেটের ভাই না। আর চাচাতো ভাইকে বিয়ে করাই যায়, তাই আশা করব তুমি অমত করবে না। কিন্তু মনি বলল, অসম্ভব। আব্বু, চাচ্ছু, আমাকে ক্ষমা করে দিও। আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না। এতে যদি রাহিল চৌধুরী আমাকে মেরেও ফেলে, তো ফেলুক। বলিয়ে মনি উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে মেহেরাব তালুকদার উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, তবে আমারও একটা কথা শুনে যাও। মনি থমকে গেল। মেহেরাব তালুকদার কড়া কণ্ঠে বললেন, তুমি যদি সারিফকে আজকেই বিয়ে না করো, তাহলে আমার মরা লাশ দেখবে। তোমাকে রাহিল তুলে নিয়ে যাওয়ার পর অসম্মানের জন্য গলায় দড়ি দেওয়ার চেয়ে এখন সম্মানের সাথে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ঘরের সকলেই আঁতকে উঠল। হুমায়রা তালুকদার বলল, আপনি এসব কি বলছেন? মেহেরাব তালুকদার তার স্ত্রীকে থামিয়ে দিয়ে বলল, চুপ। আজকে আমার আর মনিমার মাঝখানে আর কেউ কোনো কথা বলবে না। মনি স্থির দৃষ্টিতে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে উপরেও চলে গেল। মনি নিজের ঘরে এসে বিছানায় বসে আছে। মাথা নিচু করে দুহাত চেপে রেখেছে। চোখ দুটো লাল, মনে হচ্ছে জ্বরটা বাড়ছে। ভেতরে ভেতরে তোলপাড়। কাকে বিশ্বাস করবে, কাকে করবে না, কিছুই বুঝতে পারছে না। রাকিবের প্রতি তার অল্প কয়েকদিনের ভালোবাসা এখনো বুকের ভেতরে গেঁথে আছে। অথচ চারপাশের চাপ সবকিছু তাকে অন্যদিকে ঠেলে দিচ্ছে। ঠিক তখনই দরজার বাইরে হালকা টোকা শোনা গেল। শারমিন ভেতরে ঢুকে পাশে বসলো। মনি, আমি জানি তুই কষ্টে আছিস, কিন্তু সাদিক ভাই আমাকে বলেছে তোর সাথে একটু কথা বলতে। সে তোকে জোর করছে না, শুধু চাই তুই নিরাপদে থাক। মনি চোখ তুলে তাকালো। অশ্রু জমে আছে চোখের কোণায়। বলল, শারমিন, নিরাপত্তার জন্য কি জীবনটা উৎসর্গ করতে হবে? ভালোবাসার স্বপ্ন সব ত্যাগ করতে হবে? শারমিন চুপ করে রইল। এই কথা শোনার পর সত্যিই তার কিছু বলার নেই। ওদিকে ড্রয়িং রুমে মেহেরাব তালুকদার প্রচন্ড রেগে উঠে হঠাৎ নিজের রুমে চলে গেলেন। দরজা ভেতর থেকে জোরে ধাক্কা দিয়ে বন্ধ করে দিলেন। বাইরে থেকে সবাই ডেকে যাচ্ছিল, দরজা খুলুন, প্লিজ দরজা খুলেন। কিন্তু কোনো সাড়া নেই। ভেতরে শুধু ভারী নিস্তব্ধতা। এক পর্যায়ে হুমায়রা তালুকদারও কাঁদতে কাঁদতে দরজায় ধাক্কা দিতে লাগলেন। তবুও কিছু হলো না। সবাই অসহায়, আতঙ্কে ছটফট করছে। তখনই শব্দ শুনে মনি আর শারমিন তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নেমে এলো। সবার অন্যমনস্ক দৃষ্টি এড়িয়ে মনি সরাসরি বাবার রুমের দরজার সামনে দাঁড়ালো। কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল বন্ধ দরজার দিকে। হুমায়রা তালুকদার কাঁদতে কাঁদতে মনির কাঁধ ঝাঁকিয়ে বলল, তুই কি এখনো চুপ করে থাকবি? তোর কি সত্যিই কিছু করার নেই? তোর বাবা তো তোর ভালো চায়, তুই কেন বুঝতে পারছিস না? সাদিফ এসে তার বড়মাকে বলল, বড়মা, একটা বিয়ে সারা জীবনের জন্য। মনি যেহেতু চায় না, ওকে জোর করা উচিত না। তুমি চিন্তা করো না, আমি বড় বাবার রুমের দরজা ভাঙার ব্যবস্থা করছি। হুমায়রা তালুকদার গর্জে উঠে বললেন, কি হবে দরজা ভেঙে? দরজা ভাঙলে হয়তো তোমার বড় বাবাকে বাঁচাতে পারবে।
কিন্তু রাহিল চৌধুরী যখন রাস্তাঘাটে আমাদের বাড়ির মেয়েকে ডিস্টার্ব করবে, বিয়ের জন্য জোরাজুরি করবে, তখন কি করবে? ছোটদের মধ্যে আর কেউ না চিনুক, না জানুক। সারিফ, তুমি তো জানো রাহিল কতটা উন্মাদ। যে দুটো বয়স্ক মানুষকে পর্যন্ত ছাড় দেয়নি, এত বছর পর ফিরে এসে কি মনিকে ছেড়ে দিবে? কখনোই ছাড়বে না। তখন তালুকদার বাড়ির মান সম্মান গিয়ে রাস্তায় দাঁড়াবে। মনির আব্বু ঠিকই বলেছে, মান সম্মান হারানোর পর গলায় দড়ি দেওয়ার চেয়ে এখন সম্মানের সাথে দুনিয়া ত্যাগ করা অনেক ভালো। তারপর মিসেস হুমায়রা তালুকদার মনির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুই তোর সিদ্ধান্তে অটল থাক। তোর বাবার কিছু হলে আমি নিজেও গায়ে আগুন দিব। মনি আঁতকে উঠে বলল, আম্মু, এসব কি বলছো? হুমায়রা তালুকদার রাগী কণ্ঠ বলল, আমায় একদম আম্মু বলে ডাকবি না। আজ থেকে আমি তোর কেউ না। মনি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বাবা মায়ের রুমের দরজার সামনে গিয়ে কাপা গলায় বলল, আব্বু, আমি রাজি। আমি আপনার সব কথা শুনবো। কিন্তু দয়া করে আপনি আপনার নিজের কোনো ক্ষতি করবেন না। কয়েক মুহূর্ত নীরবতা। তারপর ভেতর থেকে দরজার কপাট ধীরে ধীরে খুলে গেল। মেহেরাব তালুকদার দাঁড়িয়ে আছেন, চোখ লাল, মুখ শক্ত। একবার নিজের ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মাহাতাব, ঘরোয়াভাবে বিয়ের ব্যবস্থা করো। আজ সন্ধ্যার পর মনি ও সারিফের বিয়ে। উপস্থিত সকলেই কিছুটা থমকে গেছে। মুহূর্তেই ঘর জুড়ে যেন কোনো শীতল বাতাস বয়ে গেল। এরপর বাড়ির ভেতরে চুপচাপ বিয়ের আয়োজন শুরু হলো। ইমাম সাহেবকে খবর পাঠানো হলো, ঘরের ভেতরেই নিকাহ হবে, কোনো শোরগোল নয়, অতিথি নয়, শুধু পরিবারের মানুষজন আর নীরব এক নিরাপত্তার দেওয়াল। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। তালুকদার বাড়ির ভেতরে চাপা টান টান উত্তেজনা। সবার চোখে মুখে অস্থিরতা। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু বাড়ির ভেতরে যেন এক অদৃশ্য ঝড় বইছে। এদিকে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে কাজের মেয়ে চুমকি মোবাইল বের করে স্ক্রিনের দিকে তাকালো। অচেনা এক নাম্বারে সে কল দিয়েছিল কিছুক্ষণ আগে। ও প্রান্ত থেকে কেবল একটা ঠান্ডা গলার প্রশ্ন এসেছে, কখন? চুমকি ফিস ফিস করে বলেছিল, আজ সন্ধ্যার পর, তালুকদার বাড়িতেই। তারপর ফোনটা কেটে দিয়ে ঠোঁটে কোনো অদ্ভুত রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। মনির ঘরে নীরবতা। সে বিছানার একপাশে মাথা নিচু করে বসে আছে, ভেতরে ভেতরে সংগ্রাম করছে। অল্প কয়েক দিনের আবেগ, রাকিবের সাথে তার দেখা হওয়া, সব স্মৃতি বারবার বুকের ভেতর কাঁপন তুলছে। শারমিন বারবার বোঝাতে গেছে, মনি, ভাইয়া তো খারাপ চায় না। পরিস্থিতি এমন, এখন তোদের বিয়ে না হলে সামনে বড় কোনো বিপদ আসবে। কিন্তু মনি কোনো উত্তর দেয় না, শুধু চোখ নামিয়ে বসে থাকে। ঠিক তখনই দরজার কাছ থেকে গলা ভেসে এলো, শারমিন। দুজনেই তাকালো। সাদিফ দাঁড়িয়ে আছে, হাতে কয়েকটা শপিং ব্যাগ। ভেতরে এসে চোখের ইশারায় শারমিনকে বেরিয়ে যেতে বলল। শারমিন দ্বিধা করলেও শেষমেশ উঠে গেল। ঘরে এখন শুধু মনি আর সাদিফ। ব্যাগগুলো বিছানার উপর রেখে সাদিফ ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে বসলো। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল মনির দিকে। তারপর হাত বাড়িয়ে ওর হাত দুটো নিজের হাতে নিল। মনির শরীর হালকা কেঁপে উঠল, কিন্তু মুহূর্তেই সে হাত সরিয়ে নিল। ওর হাত সরানো দেখলে যে কেউ ভাববে হয়তো ওর হাতে আগুনের ছোঁয়া লেগেছে। সাদিক বুঝতে পারল, কিন্তু এ ব্যাপারে কিছুই বলল না, বরং ধীর গলায় বলল, মনি, আমি তোর কষ্ট বুঝি, কিন্তু এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। পুরনো রক্তের খেলাটা আমরা আর চাই না। তুই যদি রাজি না হস, ওরা তোকে ধ্বংস করে ফেলবে। চৌধুরী পরিবারের লোকেরা বসে থাকবে না, সারাক্ষণ ওদের দুই ভাইয়ের টার্গেট হবি তুই। মনি মাথা নিচু করে চুপচাপ শুনছিল। চোখে জল এসে ভিজে উঠল, কিন্তু শব্দ বেরোলো না কোনো। সাদিফ কিছুক্ষণ থেমে আবারও বলল, আমি কখনো তোকে কোনো কিছু নিয়ে জোর করব না, কিন্তু এই বিয়েটা যদি হয়, অন্তত আমি তোর সামনে একটা ঢাল হয়ে দাঁড়াতে পারবো। ঘরে নীরবতা নেমে এলো আবার। বাইরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসছে, যেন সন্ধ্যার ইঙ্গিত। মনি এবার মাথা নিচু করেই ভাঙা কণ্ঠে বলল, ভাইয়া, আমি তো যা বলার তখন সবার সামনেই বলে দিয়েছি। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমাকে এখন একটু একা থাকতে দাও। সাদিফ একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, সন্ধ্যা হয়ে এসেছে। এই শপিং ব্যাগগুলোতে তোর বিয়ের শাড়ি, চুড়ি, গহনা সহ
সকল প্রয়োজনীয় জিনিস আছে। আমি নিজে গিয়ে পছন্দ করে এইমাত্র নিয়ে এসেছি। তারপর একটু থেমে বলল, শারমিনকে পাঠিয়ে দিচ্ছি, রেডি হয়ে নে। একটু পর কাজে আসবে। বলেই সাদিফ রুম থেকে বেরিয়ে গেল। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে চারদিকে নেমে এসেছে। তালুকদার বাড়ির ভেতরে ঘুমট চাপা উত্তেজনা। ড্রয়িং রুমে সবাই গম্ভীর মুখে বসে আছে। সাদা পাঞ্জাবি পরিহিত সাদিফ সোফার এক কোণে গিয়ে বসেছে। তার চোখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। সামনের টেবিলে কলম খাতা খুলে বসেছেন কাজী সাহেব। কাগজে নাম লিখছেন। কাগজের খচখচ শব্দ যেন আরো নিস্তব্ধ করে তুলেছে পরিবেশ। চারপাশে বাতাস ভারী। ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে পরিষ্কারভাবে। হুমায়রা তালুকদার ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে আছেন। চোখে মুখে উদ্বেগ, বুকের ভেতর অস্থিরতা। মনে মনে প্রশ্ন করছেন নিজেকেই, মেয়েকে জোর করে এভাবে বিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? তবুও তিনি মুখে কিছু বললেন না। আয়েশা তালুকদার হালকা মলিন হাসি দিয়ে তার কাঁধে হাত রাখলেন। শান্ত কণ্ঠে বললেন, আপা, দুশ্চিন্তা করবেন না। এই বিয়েটাই এখন মেয়ের জন্য সবচেয়ে ভালো। আমাদের পরিবারের মান সম্মানও বাঁচবে। তাছাড়া নিজের ছেলে বলে বলছি না, সাথীর যথেষ্ট ভদ্র ছেলে। উনিকে ভালো রাখবে। উনি ছোট মানুষ, তাই এখন কিছু বুঝছে না। কিন্তু একদিন সব বুঝবে। তখন আর আমাদের কাউকে দোষারোপ করবে না। হুমায়রা তালুকদার নিঃশব্দে মাথা নাড়লেন। চোখ দুটো যেন ঝাপসা হয়ে এলো। ঠিক তখনই কাজী সাহেব বললেন, সব লেখালেখি শেষ, আপনারা মেয়েকে নিয়ে আসুন। স্বামীর ইশারা পেতেই হুমায়রা তালুকদার ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। মনির ঘরে ঢুকতেই চোখে পড়ল লাল টুকটুকে ভারী কাতান শাড়ি পরা মনি। মাথায় খোঁপা, কপালে টিপ, গলার গহনা, হাতে রঙিন চুড়ি। শারমিন তাকে সাজিয়ে দিয়েছে। মেয়েটি বউ সেজেছে, অথচ তার মুখে কোনো হাসি নেই, যেন এক বিষাদ রাজ্যের রানী। হুমায়রা তালুকদার কাছে গিয়ে নরম কণ্ঠে বললেন, মা, ভয় পাস না। এটা তোর ভালোর জন্যই হচ্ছে। আমরা কেউ তোর খারাপ চাই না। কিন্তু মনি কোনো উত্তর দিল না। সে জানে আজকের পর তার জীবন পাল্টে যাবে। সে শুধু স্থির চোখে মেঝের দিকে তাকিয়ে রইল। অবশেষে হুমায়রা তালুকদার আর শারমিন তাকে ধরে নিচে নামালেন। ড্রয়িং রুমে সব চোখ হঠাৎ সিঁড়ির দিকে ঘুরল। সাদিফের বুকটা যেন হঠাৎ কেঁপে উঠল অজানা ভয়ে। লাল টুকটুকে বেনারসিতে সাজানো মণি, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিপ, সারা গায়ে গহনা, ঠিক যেন কোনো রূপকথার রাজ্যের লাল পরী। কিন্তু মেয়েটার চেহারার ভেতর হাসি নেই, শুধু গভীর দুঃখের ছায়া। মনির মন কিছুতেই রাকিবকে ঘৃণা করতে পারছে না, কিন্তু সকল ঘটনা তো সত্যি। সেটা সে কিভাবে অস্বীকার করবে? মানুষটাকে মনি যতটা নির্মল শুদ্ধ ভেবেছিল, আসলে মানুষটা তো তা না। তার মায়াবী চোখের দিকে তাকিয়ে মনি হারিয়েছিল বহুবার, কিন্তু কখনো বুঝতেই পারেনি সেই চোখের আড়ালে কি ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। এসব ভাবতে ভাবতেই মনি এসে সোফার সামনে দাঁড়িয়েছে। শারমিন ওকে সাদিফের পাশে বসিয়ে দিল। সাদিফ নিঃশব্দে এক পলক তাকিয়ে রইল তার দিকে, তারপর চোখ নামিয়ে নিল। মেহেরাব তালুকদার ধীর কণ্ঠে বললেন, কাজী সাহেব, বিয়ের কার্য শুরু করুন। কাজী গলা খাকারি দিয়ে শুরু করলেন নিকাহের আয়োজন। একে একে প্রয়োজনীয় বাক্যগুলো বলতে লাগলেন। অবশেষে মনির দিকে তাকিয়ে বললেন, বলো মা, কবুল। পুরো ঘর নিস্তব্ধ। মনি চুপ। কাজীর কণ্ঠ আবারও, কবুল বলো মা। তবুও কোনো উত্তর নেই। হুমায়রা তালুকদার মেয়ের কাঁধে হাত রেখে অনুনয় করলেন, মণিমা, কবুল বল। আয়েশা তালুকদারও জোর দিয়ে বললেন, বলো মা, কবুল বলো। কিন্তু মণি মুখ খোলেনি। তার নিস্তব্ধতা যেন ঘরের বাতাসে আরো ভারী করে তুলল। সাদিফ অসহায় দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল মনির দিকে। তার চোখে এক ধরনের ব্যথা, অথচ কোনো শব্দ নেই। হঠাৎই ঠাস ঠাস বিকট শব্দে সবাই চমকে উঠল। উপরে ঝুলে থাকা বড় ঝাড়বাতিটা হঠাৎ ঝমঝম শব্দ করে ভেঙে পড়ল মেঝেতে। কাঠ ছিটকে চারদিকে ছড়িয়ে গেল। ঘরের ভেতর ধোঁয়াটে পরিবেশ দেখে সবাই ভয়ে উঠে দাঁড়ালো।
মুহূর্তেই সারিফ খপ করে মনির হাত শক্ত করে ধরল। ধোঁয়া আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করতেই দৃশ্যটা স্পষ্ট হলো। ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন লম্বা, শক্ত সামন্তদেহী লোক। কালো হুডি, মুখে কালো মাস্ক। তার পেছনে আরো কয়েকজন কালো পোশাক পরা ছায়ামূর্তি দাঁড়িয়ে। সবার বুক ধকধক করছে। লোকটা ধীরে ধীরে ভেতরে এগিয়ে এলো। নিঃশব্দে স্তব্ধ হয়ে গেল চারপাশ। চোখ দুটোতে ভয়ঙ্কর শীতল আগুন, ঠোঁটে এক অদ্ভুত হাসি। কিন্তু হাসিটা সবার অদেখাই রয়ে গেল মাস্কের ভেতরে। সে থেমে দাঁড়িয়ে চারপাশে একবার তাকালো। তারপর গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলল, এই নাটক বন্ধ করো। এই মেয়েকে কেউ ছুতে পারবে না। মায়া শুধুই আমার। ঘরের ভেতরে সবার নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। কাজী কলম হাতে থমকে গেলেন। হুমায়রা তালুকদার ও আয়েশা তালুকদার চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। সারিফের হাত এখনো শক্ত করে চেপে আছে মনির হাত। চোখ রক্তবর্ণ হয়ে উঠল। গর্জে উঠে বলল, কে তুই? এখানে ঢোকার সাহস হলো কিভাবে? ছেলেটার ঠোঁটে তীক্ষ্ণ বাঁকা হাসি। ঠান্ডা কণ্ঠে বলল, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় সাদিফ। আমি জানতাম। কিন্তু তুই আমাকে ভুলে যাবি সেটা একবারও ভাবিনি। তাহলে শোন, আমি রাহিল রাফি চৌধুরী। আর মায়া অন্য কারো নয়। সে আমার, শুধুই আমার। রাহিলের কণ্ঠে মুহূর্তেই ঘরের ভেতর শীতল বাতাস বয়ে গেল। পরিস্থিতি যেন আরো নিশ্চুপ হয়ে পড়ল। মেহরাব তালুকদার রাগে চিৎকার করে বলল, এই রাহিল চৌধুরী বাড়িতে ঢুকে কিভাবে? সিকিউরিটি, সিকিউরিটি! রাহিলের পেছনের বডিগার্ডগুলো শব্দ করে হাসলো। তাদের হাসিতেও যেন তালুকদার বাড়িতে ভয়ঙ্করতা ছড়িয়ে পড়েছে। শারমিনের হাত পা অঝরে কাঁপছে। মনি সাদিফের বাহু শক্ত করে জাপটে ধরে গুটিয়ে গেল তার পেছনে। রাহিল এক নজর সেদিকে তাকিয়ে উপরের দিকে দুইটা গুলি করল। মুহূর্তেই উপস্থিত সবাই আবারও একবার কেঁপে উঠল। সে ঠান্ডা কণ্ঠে হুমকি স্বরে বলল, মায়া, মেরা জানে মন, ওর থেকে দূরে সরে দাঁড়াও। না হলে বন্দুকের বাকি গুলিগুলো তোমার নাগরের বুকে পড়বে। মনি একদম স্থির, চোখ বড় বড় করে তাকিয়ে আছে রাহিলের দিকে। হঠাৎই বলল, কি সমস্যা আপনার? এত বছর পর ফিরে কেন এমন করছেন? আপনি তো আমার দাদুকে খুন করেছেন। আর কি চান এখানে? রাহিল মৃদু হাসল। তারপর এগিয়ে গেল তার মায়ার দিকে। হাতে থাকা পিস্তলটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে মনির চারদিকে ঘুরে ঘুরে মনিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলো। মনি রাহিলের দৃষ্টি বুঝতে পেরে সাদিফের দিকে কিছুটা চেপে গেল। ঠিক তখনই মেয়েটার এক বাহু টেনে রাহিল কাছে নিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, বেশ তেজ তো তোমার। আই লাইক ইট। তুমি সুন্দরী। এটা কিন্তু আমার জন্য না। এটা তুমি আমি বাদে বাকি সবার জন্য তুলে রাখতে পারো। সবাই এক মুহূর্তে জমে গেল। মাহতাব তালুকদার গর্জে উঠে বললেন, এই রাহিল, মনিকে ছাড়, না হলে আমি পুলিশে খবর দিব। হা হা হা। রাহিল হাসল। তারপর বলল, দিন খবর। তার আগে একটু বলে যান, গুলিটা কি আপনার ছেলের মাথায় করব নাকি বুকে করব? আয়েশা তালুকদার চিৎকার করে কেঁদে উঠলেন, দয়া করে আমার ছেলেকে কিছু করো না। রাহিল আবারও হাসল। তারপর সকলের উদ্দেশ্যে বলল, এই মুহূর্তে কাউকে কিছু করার মুড নেই আমার। আমি শুধু মায়াকে আমার সাথে নিয়ে যেতে চাই। কিন্তু যদি আমাকে কেউ বাধা দেয়, তাহলে আমার মুড সুইং করতে সময় লাগবে না। মনি আঁতকে উঠে ছোটার চেষ্টা করে বলল, আমি কোথাও যাব না। সাদিফ স্পষ্ট কণ্ঠে বলল, আমার হবু বউকে নিতে চাইলে আমার লাশ পার হতে হবে। চোখে চোখ রেখে রাহিল তীক্ষ্ণ হাসলো। তারপর বলল, তাহলে প্রস্তুত হ সাদিফ। মনি চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে। সাদিফ এসে রাহিলের কলার ধরল, কিন্তু রাহিলের লোকেরা তাকে জাপটে ধরে। সারা বাড়ি কেঁপে উঠল হুমায়রা তালুকদার আর্তনাদে, আমার মাইয়ারে বাঁচাও। রাহিল বিদ্রূপের হাসি হেসে দিয়ে বলল, আপনার কান্নাটা তো আমার বেশ ভালো লাগলো। চলুন আপনাকে আরো একটু কাঁদানোর ব্যবস্থা করি। বলেই রাহিল কাজীর দিকে তাকিয়ে বলল, এই চাচা, আমাদের দুজনে বিয়ে পড়ান। আর সেই বিয়ের সাক্ষী হবে আমার শ্বশুর আব্বা মেহেরাব তালুকদার আর শাশুড়ি মা হুমায়রা তালুকদার। হুমায়রা তালুকদার মুহূর্তেই হু হু করে কেঁদে উঠলেন। রাহিল মনিকে নিয়ে জোর করে সোফায় বসলো।
মেহরাব তালুকদার ও মাহতাব তালুকদারকে কয়েকজন বন্দুক ঠেকিয়ে দাঁড় করিয়ে রেখেছে। সাদিফ ছটফট করছে ছোটার জন্য। ঠিক তখনই টাস 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 করতালির শব্দ পেয়ে সবাই সেদিকে তাকালো। রাহিল রাফি চৌধুরী, অবশেষে তোকে ধরা দিতেই হলো ভাই। রাহিল অবাক হয়ে সেদিকে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে তার বড় ভাই রাকিব রায়ান চৌধুরী। রাহিল মনিকে ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু রাকিব চৌধুরী একটুও ঘাবড়ালো না। চুপচাপ একটা সিঙ্গেল সোফায় পায়ের উপর পা তুলে আরাম করে বসলো। রাহিল তাকিয়ে দেখলো তার বডিগার্ডগুলোকে কতগুলো ছেলে আটকে নিয়েছে। সাদিফ ছাড়া পেয়ে মনির পাশে এসে দাঁড়ালো। রাহিল গর্জে উঠে বলল, ভাই, তোর এখানে কি? রাকিব চৌধুরী কুটিল হাসলো, তারপরে স্থির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আরে ভাই, রিল্যাক্স। আমার একটা মাত্র বউ, আর সেই বউকে যে যখন পারছে বিয়ে করার চেষ্টা করছে। আমি কি করে চুপ করে থাকি বলতো?